সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রাকিব মোসাব্বির। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি খুবই চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে। কারণ যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একটি অনুপ্রেরণার ভিডিও। অর্থাৎ অনুপ্রাণিত হতে পারেন আমার আজকের এই ভিডিওটি দেখে। আমরা জানি যে মার্ক জাকারবার্গ একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা। যে সোশ্যাল মিডিয়ায় আমরা এখন যে কয়েকটি সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছি তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ৩-৪টি প্ল্যাটফর্ম কিন্তু তার। মার্ক জাকারবার্গের জীবনী থেকে আমি ৫টা জিনিস নোট করেছি। যেমন তার প্রেমিকা তাকে ইগনোর করেছিল তার ছাত্র জীবনে এবং তিনি ছাত্র জীবনে যখন তাকে ইগনোর করা হয়, তখন তিনি তার প্রেমিকার সাথে অর্থাৎ তার প্রেমিকার সাথে যোগাযোগ করার জন্য তিনি কোনো মাধ্যম পাচ্ছিলেন না। কারণ তার প্রেমিকা তাকে সব জায়গা থেকে ব্লক মেরে রেখেছিল। মানে আছে না যে আমরা আসলে কাউকে কোনো ধরনের পাত্তা দেই না এবং কারো সাথে রাগ করলে তার সাথে কোনোভাবে আমরা যোগাযোগ করার চেষ্টা করি না। তো ঠিক বিষয়টা এরকম। সেই ধারণা থেকে এই জাগারবার্গ তিনি কিভাবে মানুষের সাথে মানুষের যোগাযোগ হতে পারে, কিভাবে আ আত্মীয়স্বজন, প্রিয়জনের সাথে মানুষের যোগাযোগটা মানে মেইনটেন্যান্স করা যায়, এইরকম কোনো মাধ্যম যদি তৈরি করা যায়, তাহলে সেটা কেমন হয়? ওই আইডিয়া থেকেই কিন্তু মার্ক জাগারবার্গ তিনি এই ফেসবুকটা তৈরি করেছেন। যদিও ফেসবুকের আগে ফেস ম্যাশ নামে একটা উনি অ্যা প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন। যেটা পরিত্যক্ত রুম, ঐরকম পরিত্যক্ত রুম থেকে কিন্তু এই ফেসবুকের স্টার্টিংটা শুরু হয়। তো এটা থেকে আমরা কি শিখতে পারি? এটা থেকে আমরা শিখতে পারি যে কেউ যদি আপনাকে অবহেলা করে, কেউ যদি আপনাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, পাত্তা না দেয়, তাহলে আপনি সেই তুচ্ছ-তাচ্ছিল্য বিষয়টা যে ইস্যুটা, সেই ইস্যুটাকে নিয়ে এমন কিছু আবিষ্কার করুন সেটা যেন সারা পৃথিবীব্যাপী সাড়া ফেলে দেয়। যেমন এখানে মার্ক জাগারবার্গের বিষয়টা কি ছিল? সে তার প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারছিল না। তো সেইজন্য যোগাযোগের জন্য এমন কি বিস্ময়কর আবিষ্কার করা যায়, যেটা দিয়ে আসলে সবাই তার প্রিয়জনের সাথে যোগাযোগ করতে পারবে। এই যে আইডিয়াটা এবং এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে যে সে পৃথিবীর বিস্ময়কর একটা প্ল্যাটফর্ম আবিষ্কার করে ফেলল Facebook। এটা কিন্তু খুবই শিক্ষণীয় একটা ব্যাপার এবং এটা খুবই অনুপ্রেরণার একটা ব্যাপার। কারণ এখন কিন্তু এই ফেসবুকের মাধ্যমে আমরা বন্ধু-বান্ধব সবাইকে কিন্তু আমরা যোগাযোগ করতে পারি। তো এটা কি বলে হচ্ছে মেধা এবং এটা কি বলে জেদ। রাগ আর জেদ কিন্তু এক জিনিস না। রাগ হচ্ছে আপনাকে ধ্বংস করে ফেলবে। কিন্তু জেদ আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এই যে একটা শিক্ষণীয় ব্যাপার যে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছিল যে কারণে, আমাকে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল যে কারণে, সেই যোগাযোগের মাধ্যমকে আমি এতটা অনলাইনে এতটা বিস্তৃত করেছি যে সারা পৃথিবীব্যাপী আমার নাম ছড়িয়ে গিয়েছে। তো এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় জাগারবার্গের কাছ থেকে। তারপর ২য় যে শিক্ষণীয় ব্যাপারটা সেটা হচ্ছে যে দূরদর্শিতা ছিল হচ্ছে জাগারবার্গ। অর্থাৎ দূরদর্শিতার বিষয়টা হচ্ছে এরকম যে আগামী দিনে কি ঘটবে অথবা আগামী দিনে আপনার লাইফটাকে আপনি কিভাবে সেটেল করবেন সেটার একটা পরিকল্পনা করা, সঠিক পরিকল্পনা করা কিংবা সেটা ধারণা করাটা হচ্ছে দূরদর্শিতা। অর্থাৎ আপনি মনে করেন যে আজকে চিন্তা করছেন যে আপনার বাড়ির পাশে একটা জমি আছে। আপনি চিন্তা করছেন যে আপনার এলাকাটা আস্তে, আস্তে উন্নত হয়ে যাবে। তখন উন্নত হলে আপনার বাড়ির পাশের জায়গাটা আসলে অনেক দামি একটা জায়গা হতে পারে। সেই সময় যদি আপনি চিন্তা করেন যে ওই পাশের জমিটা যদি আমি এখন কম টাকা দিয়ে রেখে দেই, কিনে রেখে দেই, তাহলে ভবিষ্যতে এটা আমি ৩ গুণ ৪ গুণ দামে বিক্রি করতে পারবো। কিংবা আপনি চিন্তা করলেন যে ভবিষ্যতে যদি আমার এলাকাটা শহর হয়ে যায়, একেবারে উন্নত শহর হয়ে যায়, তখন ওই জায়গাটার দাম অনেক বেড়ে যেতে পারে এবং সেখানে আমি বিল্ডিং করে আমি ফ্ল্যাট আকারে কিংবা আমি আ বাড়ি আকারে সেটা করে আমি ভাড়া দিতে পারবো কিংবা বিক্রি করতে পারবো। তো এই যে আইডিয়াটা এটাকে বলে দূরদর্শিতা। তো এই দূরদর্শিতাটা ছিল জাগারবার্গের ভেতরে। তো এই দূরদর্শিতার যে বিষয়টা জাগারবার্গ প্রমাণ করেছেন, সেখানে হচ্ছে তিনি যখন Facebook ঠিকঠাক মতোই চলছিল না। তিনি যখন শুরু করলেন Facebook-টা এবং Facebook-এর কয়েক বছর চলার পর যখন উনি দেখলেন যে তারই পাশাপাশি আরেকটা প্ল্যাটফর্ম কেউ একজন আবিষ্কার করছে যেটা Instagram। তখন তিনি চিন্তা করলেন যে Instagram-টা আমার কিনে নিতে হবে। তখন তিনি হয়তোবা উপলব্ধি করতে পেরেছিলেন যে সবাই যেহেতু ছবি আপলোড করতে পছন্দ করে, তাহলে সেক্ষেত্রে আমি যদি Instagram-টা কিনে নিতে পারি, তাহলে সেক্ষেত্রে আমার Facebook এবং Instagram ২ টাই একসাথে থাকলো। একটার মাধ্যমে মানুষ যোগাযোগ করার চেষ্টা করলো, আরেকটার মাধ্যমে নিজেকে প্রকাশ করার চেষ্টা করলো মানুষ। এই যে দূরদর্শিতা এবং তাছাড়া তিনি চান নাই তার Facebook-এর প্রতিদ্বন্দ্বী কোনো প্ল্যাটফর্ম আসুক।
যেজন্য তিনি সেটা কিনে রেখে দিয়েছিলেন। অর্থাৎ Instagramও তিনি কিনে নেন এবং এমন একটা সময় তিনি কিনে নেন যে Instagram থেকে আসলে কোনো আয়ের কোনো পথ ছিল না এবং সবাই এই Instagramকে আসলে তেমন একটা মূল্য দিত না। সবাই ভাবত এটা খুবই নরমাল একটা অ্যাপস কিংবা নরমাল একটা প্ল্যাটফর্ম। তো সেই জায়গাটা কিন্তু জাগারবার্গ কল্পনা করেছিল যে, না, আমি যদি Instagramটা কিনতে পারি তাহলে ভবিষ্যতে এটা একটা সম্পদ হয়ে দাঁড়াতে পারে। তার মানে তার কাছ থেকে আমরা কি শিখেছি? ২য় নাম্বার সেটা হচ্ছে দূরদর্শিতা। অর্থাৎ আপনি যখন আপনার কাজে, আপনার কোনো ব্যবসায়ে কিংবা আপনার কোনো লক্ষ্যে আপনি যখন দূরদর্শিতা হবেন, তাহলে আপনি সফল হওয়াটা খুবই সহজ হয়ে যাবে এবং সেটা আপনার জন্য আশীর্বাদ হয়ে আসবে। এরপর যে ৩ নাম্বার যে বিষয়টা আসে সেটা হচ্ছে WhatsApp। WhatsApp তিনি যখন কিনে নেন, Instagram থেকে প্রায় কয়েক গুণ বেশি টাকা দিয়ে উনি WhatsApp কিনে নেন। এখন WhatsApp তিনি কেন কিনে নেন? তিনি দেখলেন কয়েকটা দেশে WhatsApp খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল এবং সেখানে তারা কলিং এর জন্য, মেসেজের জন্য কিংবা বিভিন্ন ফাইল পাঠানোর জন্য, বিশেষ করে অডিও ফাইল পাঠানোর জন্য WhatsApp ব্যবহার হতো এবং কয়েক গুণ টাকা দিয়ে সে WhatsApp কিনে যখন নিয়েছিল, তখন সবাই বলেছিল যে, "এত গুণ টাকা দিয়ে WhatsApp কেন কিনতে হবে?" অর্থাৎ এটা তার জন্য একটা রিস্ক ছিল এবং সে অলরেডি Facebook, Instagram নিয়ে খুবই আ মানে ফিন্যান্সিয়ালি ভাবে খুবই একটা টানাপোড়েনের মধ্যে ছিল। তো সেই সময়ে সে WhatsApp কিনে নেয়। এটা ছিল একটা রিস্ক নেওয়া তার জন্য, বিশাল একটা রিস্ক। সো এই রিস্কটা যে সে নিয়েছে, এখান থেকে আমরা শিখতে পারি, যদি আমরা আমাদের জীবনে কোনো বিষয়ে, সেটা টাকা-পয়সার ক্ষেত্রে হোক, সেটা কোনো কাজে কর্মের ক্ষেত্রে হোক কিংবা সেটা কোনো নিজের লক্ষ্য পৌঁছানোর ক্ষেত্রে হোক, আমরা যদি রিস্ক নিতে না পারি, তাহলে আমরা কখনোই সফল হতে পারব না। আজকে আপনারা দেখেন যে WhatsApp কোন পজিশনে চলে গিয়েছে। তো সেই সময় যদি এই WhatsApp কয়েক গুণ টাকা দিয়ে কিনে, Instagram এর যে টাকা দিয়ে কিনেছে তার চেয়ে কয়েক গুণ টাকা দিয়ে যদি WhatsApp আজকে না কিনতো এই জাগারবার্গ, তাহলে আজকে সে কিন্তু এই WhatsApp এর মাধ্যমে সারা পৃথিবীব্যাপী মেসেঞ্জিং অ্যাপে আধিপত্য বিস্তার করতে পারত না। সো এটা কিন্তু আমাদের জন্য খুবই শিক্ষণীয় একটা ব্যাপার যে লাইফে বড় কিছু হতে হলে অবশ্যই রিস্ক নিতে হবে। তারপর ৪ নাম্বার যে বিষয়টা আমরা তার কাছ থেকে শিখতে পারি, সেটা হচ্ছে তিনি যখন তার প্রতিষ্ঠান চালিয়েছেন, তিনি কখনো তার প্রতিষ্ঠানের সিইও কখনো তিনি পরিবর্তন করেননি। অর্থাৎ তিনি তার প্রতিষ্ঠাতা সিইও হিসেবে ২৪ বছর থেকেছেন। তিনি তার প্রতিটা প্রতিষ্ঠান তিনি এককভাবে নেতৃত্ব দিয়েছেন এবং এক হাতে ডিল করেছেন। অর্থাৎ আমরা যদি দেখি, আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে কিন্তু অনেকে বলে যে, "ভাই, আপনি যদি এটা এক হাতে চালান এটা অনেকদিন টেকসই হবে।" অথবা আমরা যেকোনো বিষয় কিন্তু আমরা বলি যে, "আপনি এই প্রোডাক্টটা যদি এক হাতে চালান খুব ভালো চলবে।" তো তিনি কিন্তু এই ফরম্যাটটাই কাজে লাগিয়েছেন। অর্থাৎ একক নেতৃত্ব দিয়েছেন এবং এককভাবে উনি উনার কোম্পানিগুলোকে পরিচালনা করেছেন। যে কারণে তিনি সিইও পোস্টে ২৪ বছর ধরে সফল। তো এখান থেকে আমরা শিখতে পারি, আমরা যদি সবকিছু একক হাতে অর্থাৎ একক নেতৃত্বে করি, আমাদের দলবল থাকবে, আমাদের টিম থাকবে কাজ করার জন্য। বাট নেতৃত্বটা, মূল ক্ষমতাটা এবং মূল যে পরিচালনার দায়িত্বটা সেটা এককভাবে করতে হবে। তাহলে সেক্ষেত্রে এই সফলতাটা অনেকদিন ধরে রাখা সম্ভব। অর্থাৎ আপনি যখন একক নেতৃত্বে সবকিছু করবেন, তখন সেই কোম্পানি একটা না একটা সময় বিশাল একটা মূলধনে গিয়ে দাঁড়াবে। এখন আমরা ৫ নাম্বারে আসি। সেটা হচ্ছে মার্ক জাগারবার্গ কখনো কোনো রাজনৈতিক দলকে ওইভাবে প্রকাশ্যে কখনো সমর্থন করতেন না। তিনি কোনো রাজনৈতিক বিষয়েও তেমন কোনো কথা বলতেন না। উনি সবসময় নিউট্রালে থাকতেন। পৃথিবীর বড় যারা উদ্যোক্তা আছে, তারা কিন্তু কোনো না কোনো সময় কোনো দলকে কিংবা কোনো লোককে সমর্থন করতেন। কিন্তু মার্ক জাগারবার্গের ক্ষেত্রে যেটা হলো, তিনি এই বিষয়ে সবসময় নিউট্রালে ছিলেন। অর্থাৎ তিনি কোনো পলিটিক্যাল পার্টির সাথে কিংবা পলিটিক্যাল ম্যানদের সাথে ঐরকমভাবে সরাসরি সাপোর্টিং রোলে থাকতেন না। তিনি সবসময় একটা নীরব ভূমিকা পালন করতেন। বাট সবার সাথে তার সম্পর্ক ভালো ছিল। অর্থাৎ তিনি কোনো ধরনের বিতর্কে যেতেন না। অর্থাৎ আপনি যখন কোনো দলের পক্ষে হয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে নিয়ে একটা দল বিতর্কিত করার চেষ্টা করবে, আরেকটা দল হয়তোবা আপনাকে মাথায় নিয়ে নাচবে। সো মার্ক জাগারবার্গ কিন্তু এটা করেননি। তিনি খুবই নীরব ছিলেন, সব বিষয়ে নিউট্রালে ছিলেন, বিশেষ করে পলিটিক্সের বিষয়গুলোতে। যে কারণে তার আজ পর্যন্ত তার এই কোম্পানিটা, তিনি যে মেটা দিয়ে অনেক ধরনের আরো সিস্টার কনসার্ন করেছেন, এগুলো কিন্তু দিনের পর দিন কিন্তু অনলাইন দখল করে চলেছে এবং বলা যায় যে আপনার ভার্চুয়াল জগতের অনেক কিছুই কিন্তু এখন মার্ক জাগারবার্গের দখলে এবং ২৪ বছর ধরে তিনি একজন সফলতম একজন উদ্যোক্তা। তো
এটা এখান থেকে আমরা কি শিখতে পারলাম? যে নিজেকে কখনো পলিটিক্যালি বিষয়ে জড়াতে নাই এবং এই বিষয়ে যতটা নিউট্রালে থাকা যায়, যতটা চুপচাপ থাকা যায় ততটাই ভালো। সুতরাং যারা ক্রিয়েটিভ মানুষ অর্থাৎ আমরা এটাই প্রমাণ করে যে মার্ক জাগারবার্গের বিষয়টা, যারা ক্রিয়েটিভ মানুষ তারা কখনোই পলিটিক্যাল কোনো ইস্যুতে জড়ানো উচিত নয়। তাদেরকে সবসময় নিউট্রালে থাকতে হবে। কারণ একজন ক্রিয়েটিভ মানুষকে আসলে সবাই ভালোবাসে। তো এটা সবসময় মাথায় রাখতে হবে। তো যাই হোক এই ৫ টা বিষয় আমরা মার্ক জাগারবার্গের কাছ থেকে শিখেছি এবং এই বিষয়গুলো আমার নজরে পড়েছে। এই কারণে আমি শেয়ার করেছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। এছাড়া মিউজিক নিয়ে আরো অন্যান্য মিডিয়ার বিষয় নিয়ে কথা বলব। তবে মাঝেমধ্যে এই ধরনের কিছু অনুপ্রেরণার গল্প আপনাদের সামনে হাজির করব। তো যাই হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।